আজকে নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অপরিচিতা। এই গল্পের আগের অংশটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আগের অংশটি দেখে নিতে পারেন। চলুন পরবর্তী অংশ শুরু করা যাক। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কলিজে 4 পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না, এ ভয় যার মনে নেই তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহর আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্টগ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্ররা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়ে খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিতে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এইটিই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরাজিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তার ছবি। সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি, মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। পছন্দ করিয়াছে বইকি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক এক দিন নিরালা দুপুরবেলা সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটার উপর কি তার মুখের 2 ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মাঝে ছবিটি লুকাইয়া ফেলে না? দিন যায়, 1 বছর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চোখ জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছু হয়নি তো বাবা। বাপের এক মেয়ে যে, বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণ আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ নিয়া ফুস করিয়া উঠিল। সে বলল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোক নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টুপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু সে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে
রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, স্নান ফুলটি মুখ তুলিল, একেবারে সেই দেয়ালটার ভেতরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরাইল, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবাই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়েকটা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। তুরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই যে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্নলোকের উলটপালট আসবাব। সবুজ প্রদূষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায়। বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায়। কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলেই মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়াইয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম।